সই করেছিলেন সেটা বাস্তব তো কেয়াদি এটা কোনো মানে আমার সৈকত গিরি আমার পরম বন্ধু তিনি আবার কোনো ফেক নিউজের মামলা বা ডিফামেশনের মামলা করতে পারবেন না তো এটা তো বাস্তব এটা তো বিধানসভার আর্কাইভে রয়েছে। দেখুন প্রথম কথা রিপাবলিক বাংলার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে আজ পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার খারাপ লাগছে যে সৈকত গিরি তিনি লজ্জিত হচ্ছেন জ্যোতি বসু তিনি সই করেছিলেন পশ্চিমবঙ্গ আরে বলতে দিন আরে তাহলে আমি বলতে দেব বন্ধ হোক। সৈকত গিরি লজ্জা হতে পারে যে তাদের যিনি নেতা জ্যোতি বসু তিনি পশ্চিমবঙ্গের পক্ষে সওয়াল করেছিলেন, কিন্তু আমরা গর্বিত হই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। তার কারণেই এবং আরও মানুষ ছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, ডক্টর মেঘনাথ সাহা থেকে শুরু করে এনসি চ্যাটার্জি হয়ে আরও অনেক 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 নাম ছিল। এদের মতন মানুষ তাদের কারণেই আজকে আমরা বসে এই রিপাবলিক বাংলায় পশ্চিমবঙ্গে বসে আমরা কথা বলতে পারছি, গলা ফেরাতে পারছি। আর ইনি বলছেন কি ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করা উচিত হয়নি। যারা দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে 1947 ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, আর আপনি এখন আপনি সেকুলারিজমের গল্প দিলে আপনি এখন ব্রিটিশদের তৈরি করা পাতা ফাঁদের অস্ত্র বিজেপি এখন ব্যবহার করছে। বঙ্গভঙ্গের ইস্যুটাকেই তৈরি করেছিল ব্রিটিশরা ধর্মীয় বিভাজনে, সেই বিভাজনের রাজনীতি বিজেপি করছে, সেটাই তো আপনারা করছেন। সুরাবর্দিকে মেনে নিতে আপনাদের অসুবিধা হতো না, কিন্তু যে 54% যেখানে যারা মানুষ ছিলেন হিন্দু বাঙালি তাদের অসুবিধা ছিল, তাদের নিজেদের প্রাণের ভয় ছিল। হিন্দু মহাসভা কাকে ভোট দিয়েছিল? কাকে ভোট দিয়েছিল সভাতে? ময়ূক তো আগে ইতিমধ্যে হিটটা স্প্রে করে দিয়েছে জ্যোতি বসুর নামটা নিয়ে, ওকে ডিফেন্ড করতে হবে। লজ্জিত নিজের নেতার কারণে আমরা লজ্জিত। এই বিকৃত করে 12 হয়ে গেছে, 18 থেকে 12 হয়েছে, আরো কমবে। এই ইস্যু চলবে না। দেশের স্বাস্থ্যের ফাউন্ডেশন গড়বড়ে কত টাকায় চাকরি বিক্রি হয়েছে, কত টাকায় পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হয়েছে, ডাক্তারি প্রফেসরের পরীক্ষার প্রশ্নপত্র কত টাকায় পাস হয়েছে তার উত্তর দিন। ডাক্তারি পরীক্ষায় কোটি কোটি টাকার ব্যবসা করেছে আপনার নেতারা, তার উত্তর দিন। হিন্দু মুসলমান করে হবে একদম চাকরি বিক্রি করেছে, প্রশ্নপত্র ফাঁস করেছে লাখ লাখ টাকায়। কোথায় করব? আমার আজকে থাকার জায়গা থাকতো না, ময়ূক তোমার থাকার জায়গা থাকতো। তার জন্য কোটি টাকার বিনিময়ে ভুয়ো ডাক্তার দিয়ে দেবো, ভুয়ো অধ্যাপক দেবো, ভুয়ো মাস্টার দেবো, সব পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করে দেবো। এইসব নিয়ে আলোচনা হবে না, শুধু হিন্দু মুসলমান। এরা হচ্ছে কমিউনিস্ট, মানে এরা হচ্ছে গিরগিটি, এবং গিরগিটির মতো রং পাল্টাতে পারে। কিন্তু আমি কেয়া ঘোষ, আমি ভারতীয় জনতা পার্টির আমার নিজের পরিচয় ভুলব না। আর একটু আগে ময়ূক যে কচুবন মজুমদার, আরে থামুন না ভাই, আপনারা দেখুন কতজন জয়েন করেছে। কয়েকদিন আগেই ভোটের পরে জয়েন করে গেছে তৃণমূলে, নিজেদের দলকে দেখুন। কানহাইয়া কুমার চলে গেছে কংগ্রেসে। আর একটু আগে যে কচুবন মজুমদারকে দেখাচ্ছিলেন, সে কচুবন মজুমদারের অফিসে কিছুদিন আগে পর্যন্ত একটা শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি রাখা ছিল। তারপরে উনি এখন দল পাল্টে এখন উনি সুহরাবর্দির মূর্তি রাখবেন নাকি জিন্নার মূর্তি রাখবেন আমার জানা নেই। বেশ বেশ আমি সরকার ডিবেট এভাবে নষ্ট করবে না। কাউকে নষ্ট করতে স্প্রে করেছে ময়ূর যারা হচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি বাকিদের কাছে বোঝার চেষ্টা করছি। আমার কাছে দুজন এই মুহূর্তে একদম যারা পড়াশোনা করেন এই ব্যাপারটা নিয়ে, রিসার্চ করেন, লেখালেখি করেন, একেবারে স্পেসিফিক এই ব্যাপারটা নিয়ে দুজন রয়েছেন। বিনায়ক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, চন্দ্রচূড় ঘোষ রয়েছেন। কার্তিক মহারাজ আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন, ওনার কাছ থেকে ওনার বক্তব্য কিছুক্ষণ পরে নেব। অনেক দর্শক লিখছেন কার্তিক মহারাজকে বলতে দেওয়া, উনি আসছেন এবং ওনার সাথে আমরা কিছুক্ষণের মধ্যেই 1-to-1 কথা বলবো। আমি ততক্ষণ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আপনার কাছে জানতে চাই, এই যে শুভেন্দু অধিকারী আজকে যেটা বললেন যে জ্যোতি বসু নাকি সাইন করেছিলেন এবং জ্যোতি বসুও তো এই ব্যাপারটা সাপোর্ট করেছিলেন যে বঙ্গভঙ্গ হোক, এটা কি মিথ্যে কথা বললেন, ডাহা মিথ্যে কথা, না এটার মধ্যে কোনো পলিটিক্যাল বা হিস্টোরিক্যাল ফ্যাক্ট রয়েছে, 1% হলেও রয়েছে? তার আগে আমি একটা কথা বলি, ডিবেট মানে কিন্তু একজনের কথার মধ্যে আরেকজনের কথা বলা নয়। আমি কারো কথার মধ্যে কথা বলি না এবং আমি সেই সৌজন্য প্রত্যেক কো-প্যানেলিস্টের কাছে আশা করি। এবার রাজনৈতিক ব্যক্তিত্ব হলে তার হয়তো একটা বাধ্যবাধকতা থাকে, কিন্তু আমি একটা অন্য জায়গা থেকে কথা বলবো। আমি আমার কথাটুকু বলবো, যেটুকু সময় দেবেন তার মধ্যে আমি ইন্টারাপশন চাই না, আমি অন্য কাউকে ইন্টারাপশন করছি না। প্রথম কথা হচ্ছে
যেটা আমি শুনছিলাম যে এই ফাউন্ডেশন ডে, আমার কথাটা হচ্ছে কোনো ফাউন্ডেশন ডে জরুরি কি জরুরি না তার বিচার কে, ফাউন্ডেশন ডে জরুরি কি জরুরি না তার বিচার কে করবেন? আমি আজকে কতগুলো মেসেজ পেয়েছি, আগামীকাল 21শে জুন বামফ্রন্টের মন্ত্রিসভা শপথ নেওয়ার 45 বছর হচ্ছে না 46 বছর হচ্ছে বা 47 বছর হচ্ছে, তাহলে এটাকেও ফাউন্ডেশন ডে এটাকেও পালন করতেই পারেন। তো সেখানে পশ্চিমবঙ্গ একটা জায়গা, 21শে জুন সরকার শপথ নিয়েছিল, আজ সেই ফাউন্ডেশন ডে কেউ পালন করবেন, তার মনে হচ্ছে সে করতে পারেন। তেমনি 20শে জুন একটা রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছিল, সেই প্রস্তাবের পক্ষে 58 জন ভোট দিয়েছিলেন, বিপক্ষে 21 জন ভোট দিয়েছিলেন। এখন যদি অনেকে মনে করেন যে আমি এই দিনটাকে পশ্চিমবঙ্গ ভিত্তি হিসেবে ধরব বা সেই দিনটাকে পালন করব, এটাতে কোনো অসুবিধার কিছু নেই। এবং জ্যোতি বসু এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার জন্য বিন্দুমাত্র নিন্দিত হয়ে যান না, এবং যারা ভোট দিয়েছেন তারা বিরাট নন্দিতও হন না। একটা জিনিস খুব পরিষ্কার, যেটা এর সঙ্গেই যুক্ত, যে অমৃতবাজার পত্রিকা সেই সময় একটা সার্ভে করেছিল, একটা পোল করেছিল, তাতে সেই সময় 98.6% বাঙালি, আমি যদি ভুল না করি 98 বা 99% বাঙালি পশ্চিমবঙ্গে তারা বাংলা বিভাজনের পক্ষে রায় দিয়েছিল। তার কারণগুলোর ডিটেলে আমি এই মুহূর্তে সময় সংক্ষেপ না গেলাম, কিন্তু এই যে এত মানুষ চেয়েছিল তার পেছনে অনেক কারণ ছিল। তার আগের বছরে ডাইরেক্ট অ্যাকশন ডে ছিল, এটা ছিল ওটা ছিল, অনেকগুলো ছিল। এবার কথাটা যেটা মূল কথা, যে পশ্চিমবঙ্গে কি শুধু হিন্দুরা বসবাস করেন? না, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বসবাস করেন। আমরা একটা কথা ভুলে যেতে পারি না, যেটা বড়ে গোলাম আলী বলেছিলেন, যে রাম যেখানে আমি গানে গাইতে পারবো না আমি সেই পাকিস্তানে থাকবো না, আমি ভারতে চলে আসবো। যদি পশ্চিমবাংলাটা চলে যেত তৎকালীন পাকিস্তানে, বড়ে গোলাম আলী কলকাতায় আসতে পারতেন না বা গান গাইতে পারতেন না বা সেই রামের ভজনটা গাইতে পারতেন না। পশ্চিমবঙ্গ আপামর ধর্ম নির্বিশেষে মানুষের। এবার কথা হচ্ছে সেই যে পশ্চিমবঙ্গের কারণ যেটা হোক, যে সেই সময় প্রতিষ্ঠা হলো, তাতে যারা সেই সময় প্র্যাকটিক্যাল মাইন্ডেড, তিনি শ্যামাপ্রসাদ হতে পারেন, তিনি জ্যোতি বসু হতে পারেন, তারা ভোট দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা খুব পরিষ্কার কথা, সেই সময় হিন্দু মহাসভার বিধানসভায় শক্তি কতটুকু ছিল, যদি একমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চেয়ে থাকতেন বাংলা ভাগ আর বাকি সবাই তার বিরুদ্ধে থাকতেন, তাহলে কোনোভাবেই এটা সম্ভব ছিল না। কিন্তু কংগ্রেস, তৎকালীন সিপিআই, হিন্দু মহাসভা, প্রত্যেকে সেই সময়কার রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক মত নির্বিশেষে মানুষকে অনেক সময় উঠতে হয়। সেটা 78 সালের বন্যাতেও হতে পারে, সেটা 47 সালে রাষ্ট্রবিপ্লবের সময় হতে পারে। তারা সবাই মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন একটা বিপুল সংখ্যাধিক্যে যে বাংলা বিভাজন হয়ে পশ্চিমবাংলা হবে। অতএব পশ্চিমবঙ্গ দিবস পালনে কার কি অসুবিধে হতে পারে? এবার যে কেউ যে কোনো জায়গায় এইটা মানে বামপন্থী কেউ পালন করতে পারেন যে এই দিন পশ্চিমবঙ্গ হয়েছিল। আমার যেটা মনে হয়, একটা পয়েন্ট বলে আমি শেষ করব, এই যে পশ্চিমবঙ্গ স্থাপন হলো, এটা আমার একটা উপন্যাস আছে ডার্বি, তাতেও আমি লিখেছিলাম যে এই যে পশ্চিমবঙ্গ স্থাপন হলো, এটা খুব দুঃখের হলেও সত্যি যে সেই সময় যারা চলে এসেছিলেন, বিশেষ করে ওই আমরা যাদের বাঙালি ভদ্রলোক, একটু উচ্চবিত্ত উচ্চবর্ণ এদের কথা বলি, এরা কিন্তু কলোনিতে হোক যেখানে হোক জায়গা পেয়েছিলেন। কিন্তু একটু পরে যারা এসছেন, যোগেন মণ্ডলের মতো যারা পরে এসেছেন, তাদের চলে যেতে হয়েছিল অধিকাংশকে দণ্ডকারণ্যে, চলে যেতে হয়েছিল মালকানগিরিতে। তৎকালীন যে জওহরলাল নেহরুর সরকার বঙ্গীয় ধীবরদের জায়গা দিয়েছিলেন, জেলে যারা, তাদের, এটা আমাদের বাঙালি হিসেবে কষ্টের জায়গা, সেই জেলে মরিচছাপির কথায় আসছি, সেই জেলেদের জায়গা দেওয়া হয়েছিল ময়ূক মালকানগিরি বলে একটা অঞ্চলে, যেখানে বছরে 30 সেন্টিমিটার বৃষ্টি হয়। বৃষ্টি থেকে একটা প্রজন্মের পর প্রজন্ম বঞ্চিত হয়ে গেল। তাদের মধ্যে অনেক মানুষ যখন মরিচঝাপিতে ফিরে আসার চেষ্টা করলেন, তাদের সঙ্গে কি হয়েছিল, কি গুলিচালনা হয়েছিল, কি হয়েছিল, এটা আমরা সবাই জানি। এবং তৎকালীন সেই সময় আবার জ্যোতি বসু, অশোক মিত্র, যারা প্রত্যেকেই পূর্ববঙ্গীয়, তারা ক্ষমতায় ছিলেন। তাহলে এগুলো কোথাও একটা বিশ্লেষণ করার দরকার আছে। সেই বিশ্লেষণ কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে করতে হবে, এবং সেটা করতে গেলে রবীন্দ্রনাথের একটা কথা আছে নটির পুজোয়, বাইরের সত্যকে অস্বীকার করলে ভেতরের মিথ্যাকে প্রশ্রয় দিতে হয়। আমার কথা হচ্ছে, যে উদ্বাস্তু সুব্রত মুখোপাধ্যায়, যিনি কংগ্রেস এবং পরে তৃণমূল কংগ্রেসের একজন বিখ্যাত নেতা ছিলেন, তার একটা অন রেকর্ড স্টেটমেন্ট আছে, যে উদ্বাস্তু ভোট ব্যাংকে জোরে বামপন্থীরা ক্ষমতায় এসেছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বেঁচে থাকলে সেই উদ্বাস্তু ভোট ব্যাংক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে থাকতো। যার প্রত্যক্ষ প্রমাণ 1952 সালের নির্বাচনে দক্ষিণ কলকাতা থেকে কোনো বামপন্থী প্রার্থী জেতেননি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জিতেছিলেন। তার মৃত্যুর পর যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতায় একটা অন্য রাজনৈতিক ডিসপেনশন হয়। তাহলে আমার বক্তব্য হচ্ছে, শ্যামাপ্রসাদ হোক, জ্যোতি বসু হোক, তার বাইরে গিয়ে
অনেক মানুষকে, যেটা দেবেশ রায় বলেছিলেন তার মতো বামপন্থী লেখক, যে 1.5 কোটি মানুষের গণ উদ্বাসন হয়েছে ওপার থেকে এপারে। এবং আমি এটা যতই অস্বীকার করার চেষ্টা করি, এটার পেছনে মানুষকে চলে আসতে হয়েছে তার কারণ কিন্তু ধর্মীয় সংখ্যালঘু হওয়ার জন্য। সেটা যাতে আর না হয় সেই কারণেই পশ্চিমবঙ্গ দিবসকে স্মরণ করার এবং তার বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা। একদম। আমি কার্তিক মহারাজের কাছে সরাসরি যাব, কিন্তু তার আগে কার্তিক মহারাজ একটি ছোট্ট অংশ তার যে বক্তব্যের, একদম বিবেকানন্দের মূর্তির সামনে, স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে এবং সাধুদেরকে কুকুরের সাথে, পাড়ার রাস্তার কুকুরের সাথে তুলনা করেছিলেন এবং বলেছিলেন যে আমরা ঘেউ ঘেউ করছি, এরপরে যদি সম্ভব হয় হিন্দুরা যদি জাগে বাংলায়। কি বলেছিলেন একবার শুনবো, সেটা বিপুলভাবে ভাইরাল হয়, আরেকবার শুনে নি। আজকে ঘোরতর বিপদ, ঘোরতর দুর্দিনে কাতর প্রার্থনা জানাই আমরা সন্ন্যাসী মন্ডলী, বাড়িতে আলসেশিয়ান কুকুর পোষা থাকে, তারা লভ্যচস্য খায়, ফ্যানের তলে ঘুমায়, আর ওই রাস্তার নেড়ে কুত্তাগুলো আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে যখন চোর আসে, ডাকাত আসে, এই নেড়ে কুত্তাগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে। আর অ্যালসেশিয়ান কুকুর বাড়ির মালিক মনে করে এই নেড়ে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে। নেড়ে কুত্তাগুলো আমাদের এই গেরুয়া কাপড়, আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ, আপনাদের প্রত্যেকের পয়সা দিয়ে আমার মঠ মন্দির। আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি, না খেতে পাওয়া কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি, ওরে হিন্দু, ওরে হিন্দু, তোমরা একটু জাগো, একটু জাগো, এই কাতর প্রার্থনা নিয়ে।